হ্যালো স্টুডেন্টস, আজ আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর পাঠ্য বিষয়বস্তু আলো। দেখো, গত ক্লাসে আমরা আলোচনা করেছি আলো কাকে বলে, বিভিন্ন প্রকার আলোক উৎস, সপ্রভ উৎস, অপ্রভ উৎস, বিন্দু আলোক উৎস, বিস্তৃত আলোক উৎস ইত্যাদি বিষয়। এছাড়াও আলোক মাধ্যম কাকে বলে, বিভিন্ন প্রকার আলোক মাধ্যম যেমন স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম, ঈষৎ স্বচ্ছ মাধ্যম ইত্যাদি সম্পর্কে আলোচনা হয়েছে। এছাড়াও আলোর বিভিন্ন ধর্ম, আলোক রশ্মিগুচ্ছ ও ছায়া, এগুলো সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। আজ আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো সূচিচিত্র ক্যামেরা, আলোর বিশেষ দুটি ধর্ম প্রতিফলন এবং প্রতিসরণ সম্পর্কে। তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমেই সূচিচিত্র ক্যামেরা ব্যাপারটা কি। ক্যামেরা কথাটার সঙ্গে আমরা সবাই কিন্তু পরিচিত, ক্যামেরার সাহায্যে ছবি তোলা হয়। কিন্তু সূচিচিত্র ক্যামেরা এটা ঠিক আমরা যে ক্যামেরার সঙ্গে পরিচিত সেরূপ ক্যামেরা কিন্তু নয়। এটা আমরা বাড়িতেও তৈরি করতে পারি। কিভাবে? দেখো, যে কোনো একটা আয়তাকার বাক্স যদি তোমরা নাও, এর ভেতরে চারপাশ কালো রং করে এর দুই বিপরীত প্রান্ত, ধরো এই দুটি প্রান্তের এক প্রান্তে একটা সূক্ষ্ম ছিদ্র করতে হবে এবং অপর প্রান্ত কেটে সেখানে ট্রেসিং পেপার বা ঘষা কাঠ যদি যুক্ত করো, তাহলে যে জিনিসটি তোমরা পাবে সেটা কিন্তু এক প্রকার সূচিছিদ্র ক্যামেরা। দেখো, আমরা বোর্ডে ছবিটা আঁকার চেষ্টা করেছি। একটা আয়তঘনাকার বাক্স দেখতে পাচ্ছ, এর এক প্রান্তে সূচিছিদ্র রয়েছে এবং অন্য প্রান্ত এই অংশটা কেটে এখানে ট্রেসিং পেপার লাগানো আছে। তাহলে সূচিচিত্র ক্যামেরা আমরা কিভাবে তৈরি করি আমি বোর্ডে কিছুটা লিখেছি। দেখো, একটি বড় বাক্সের চারপাশের দেওয়াল কালো রং করে দুটি বিপরীত দেওয়ালের একটিতে, এই যে এই দুটো বিপরীত দেওয়াল, তার একটিতে একটি সূক্ষ্ম ছিদ্র করে অপর দিকের দেওয়াল কেটে বাদ দিয়ে একটি ঘষা কাঁচ বা ট্রেসিং পেপার যুক্ত করলেই তৈরি হবে কি সূচিছিদ্র ক্যামেরা। দেখো, সূচিচিত্র ক্যামেরার সামনে যদি একটা মোমবাতি রাখা হয়, ধরি মোমবাতির শিখা এ বি, এখানে কিভাবে প্রতিকৃতি গঠিত হয়। এই প্রান্ত থেকে আলোক রশ্মি দেখো সূচিচিত্রের মধ্য দিয়ে সোজা সরল রেখায় যায় এবং ট্রেসিং পেপারের উপর এ ড্যাশ বিন্দুতে পড়ে। একইভাবে বি বিন্দু থেকে আলোক রশ্মি সূচিচিত্রের মধ্য দিয়ে গিয়ে ট্রেসিং পেপারের উপর বি ড্যাশ বিন্দুতে পড়ে। ফলে আমরা এ বি শিখাটির একটা উল্টো প্রতিকৃতি দেখতে পাই, এ ড্যাশ বি ড্যাশ। এইভাবে যেটা গঠিত হয় তাকে আমরা কিন্তু বলি প্রতিকৃতি। এটা কিন্তু প্রতিবিম্ব নয়। প্রতিবিম্ব সম্পর্কে আমরা পরে আলোচনায় আসব। দেখো, আমি লিখে রেখেছি, এই জায়গাটা বোঝা খুব দরকার। সূচিচিত্র ক্যামেরাতে বস্তুর প্রতিকৃতি গঠিত হয়, প্রতিবিম্ব নয়। তোমরা হয়তো খেয়াল করবে, সকালবেলা যখন সূর্য ওঠে, ঘরের সামনে কোনো ফাঁক দিয়ে যখন সূর্যরশ্মি ভেতরে এসে পড়ে, দেখবে ফাঁকটা যেরূপ আকৃতিরই হোক না কেন, সূর্যের প্রতিকৃতি কিন্তু গোলাকার গঠিত হয়। কেন? এক্ষেত্রে ওই সূক্ষ্ম ছিদ্র কিন্তু সূচিছিদ্রের মতো আচরণ করে। দেখো, সূক্ষ্ম ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ যখন করে তখন গোলাকার প্রতিকৃতি তৈরি হয়। এক্ষেত্রে আরো দুটো কথা বলতে হবে যে সূচিচিত্র ক্যামেরায় মনে করো এর সামনে যে বস্তু সেটা হচ্ছে এ বি। যদি বস্তুটিকে ছিদ্র থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে প্রতিকৃতির গঠনের কিরূপ পরিবর্তন হয়। দেখো, ছবি দেখে তোমরা একটু বোঝার চেষ্টা করো। এ বি বস্তুর প্রতিকৃতি গঠিত হয়েছে কোথায়? এ ড্যাশ বি ড্যাশ, দেখতে পাচ্ছ। এবার উৎসকে যখন সরিয়ে নিয়ে যাওয়া হলো পি কিউতে, তখন দেখো পি বিন্দু থেকে আলোক রশ্মি সূচিচিত্রের মধ্য দিয়ে কোথায় গিয়ে পড়লো? P1। এবং কিউ বিন্দু থেকে আলোক রশ্মি সূচিচিত্রের মধ্য দিয়ে গিয়ে পড়লো Q1। তাহলে প্রতিকৃতি হলো P1 Q1, দেখতে পাচ্ছ। এটা কিন্তু এ ড্যাশ বি ড্যাশ থেকে ছোট, তাই না? অর্থাৎ আমরা বলতে পারি
যে সূচিছিদ্র থেকে বস্তুকে দূরে সরিয়ে দিলে কিন্তু প্রতিকৃতির আকার ছোট হয়। আমি ছোট্ট করে লিখে রেখেছি, বস্তুর ছিদ্র থেকে দূরে গেলে প্রতিকৃতি ছোট হয়। দ্বিতীয় বিষয় দেখো, যে পর্দাটা আমার ছিল কোথায়? এই অংশে। যদি পর্দাটাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, এক্ষেত্রে সূচিছিদ্র স্থির, বস্তু মনে করো স্থির। পিকিউ যে মোমবাতির শিখা, যখন পিকিউ অবস্থানে, এই অবস্থানে যখন বস্তু আছে, তার প্রতিকৃতি আমরা দেখলাম গঠিত হচ্ছে কোথায়? P1 Q1, হ্যাঁ কিনা? কিন্তু যদি পর্দাটাকে সরিয়ে নিয়ে যাও দূরে, দেখবে প্রতিকৃতি গঠিত হচ্ছে কোনটা? P2 Q2, অর্থাৎ প্রতিকৃতি কি হলো? বড় হলো। তাহলে উৎস এবং সূচিছিদ্রের অবস্থান স্থির রেখে যদি পর্দাকে দূরে সরানো যায়, প্রতিকৃতি বড় হয়। দেখো এখানে লেখা আছে, পর্দা ছিদ্র থেকে দূরে গেলে প্রতিকৃতি বড় হয়। আর যদি সূচিছিদ্রটাকে সূক্ষ্ম না করে যদি বড় ছিদ্র করা হয়, তখন কি হবে? দেখো, বড় ছিদ্র কিন্তু অনেকগুলি ছোট ছোট ছিদ্রের সমষ্টি বা ছোট ছোট বিন্দুর সমষ্টি। তাহলে প্রতিটা বিন্দুর জন্য কিন্তু এক একটা প্রতিকৃতি তৈরি হবে। ফলে অনেকগুলো প্রতিকৃতি একে অপরের উপর পড়ে প্রতিকৃতি অস্পষ্ট হয়ে যাবে। খেয়াল করো, ছিদ্র বড় হলে অস্পষ্ট প্রতিকৃতি তৈরি হবে। তাহলে আশা করি সূচিছিদ্র ক্যামেরাটা বোঝা গেল। এরপরে আমরা যে অংশে আসবো সেটা হলো প্রতিফলন, যেটা আলোর একটা বিশেষ ধর্ম। আলোর প্রতিফলন ধর্ম দেখা যায়। এখন প্রতিফলন বলতে আমরা কি বুঝি? একটি আলোকরশ্মি যখন কোন একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অপর কোনো মাধ্যমের বিভেদতলে অথবা কোনো দর্পণে কোনো চকচকে বস্তুর উপর যখন আপতিত হয়, তখন আলোকরশ্মির কিছুটা অংশ দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যায়। এই ঘটনাকেই বলা হয় আলোর প্রতিফলন। এক্ষেত্রে তিনটি ঘটনা ঘটে। যখন একটা আলোকরশ্মি কোনো একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে দ্বিতীয় মাধ্যমে পড়ে, তখন আলোকরশ্মির কিছুটা অংশ দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে যায়, যেটা বললাম তাকে প্রতিফলন বলে। আলোকরশ্মির কিছুটা অংশ দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে, একে প্রতিসরণ বলে। আর ওই দ্বিতীয় মাধ্যমের বিভেদ তলে কিন্তু আলোকরশ্মির কিছুটা অংশ শোষিত হয়, একে শোষণ বলে। তাহলে প্রতিফলন ব্যাপারটা বোঝা গেল। যদি সংজ্ঞা হিসেবে লিখতে দেয় কাকে বলে, তখন আমাকে প্রত্যেকটা অংশ কিন্তু গুছিয়ে লিখতে হবে, যেটা আমি বোর্ডে লিখেছি, তোমরা দেখতে পারো। আলোকরশ্মি একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে যদি অপর কোনো মাধ্যমে আপতিত হয়, তখন আলোকরশ্মির কিছু অংশ দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। এবার প্রতিফলন যখন ঘটে, প্রতিফলন ঘটার নিশ্চয়ই কিছু নিয়ম রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিফলনের সূত্র পাই। দেখো, দুটো সূত্র আছে। কি কি সূত্র? প্রথম সূত্র হচ্ছে, এই যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এরা কিন্তু একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্র হলো, আপতন কোণ আর প্রতিফলন কোণ এরা সমান হয়। তাহলে এক্ষেত্রে এই যে টার্মগুলো আমরা পেলাম একটু বুঝে নিই। দেখো, আপতিত রশ্মি কাকে বলে? যে রশ্মি একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে এসে দ্বিতীয় মাধ্যমে আপতিত হয়, তাকেই বলা হয় আপতিত রশ্মি। এক্ষেত্রে আপতিত রশ্মি দেখো এ ও, একে আমি বলবো আপতিত রশ্মি। প্রতিফলক থেকে প্রতিফলিত হয়ে যে রশ্মিটা ফিরে চলে যায় ও বি, একে বলা হয় প্রতিফলিত রশ্মি। প্রতিফলক হলো এক্স ওয়াই, এই চিহ্ন দিয়ে আমরা প্রতিফলককে নির্দেশ করে থাকি। এর উপর ও বিন্দু, যে বিন্দুতে আলোকরশ্মি আপতিত হচ্ছে, তাকে বলা হয় আপতন বিন্দু। এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর যদি আমি একটা লম্ব অঙ্কন করি, তাকে বলা হয় অভিলম্ব। এক্ষেত্রে অভিলম্ব হলো ও ডি। এখন আপতন কোণ কোনটা?
আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ সৃষ্টি করে তাকেই বলা হয় আপতন কোণ। আর প্রতিফলন কোণ কোনটা? প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ সৃষ্টি করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। প্রতিফলন থেকে দুটো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা প্রশ্ন পাওয়া যায়। দেখো, যদি জিজ্ঞেস করি তোমাদের, কোনো আলোকরশ্মি লম্বভাবে দর্পণে আপতিত হলে প্রতিফলন কোণ কত হয়? বলো তো কিভাবে করব? কোনো আলোকরশ্মি লম্বভাবে দর্পণে আপতিত হওয়া মানে কি? এই হলো প্রতিফলক। এরপর লম্বভাবে যখন আলোকরশ্মি আপতিত হচ্ছে তার মানে অভিলম্ব বরাবর আপতিত হচ্ছে, অর্থাৎ এখানে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, অর্থাৎ আপতন কোণ 0 ডিগ্রি। তাই এক্ষেত্রে প্রতিফলন কোণ কত হবে? 0 ডিগ্রি। বোঝা গেল? আচ্ছা, আর একটা প্রশ্ন, কোনো আলোকরশ্মি দর্পণের সঙ্গে 60 ডিগ্রি কোণে দর্পণে আপতিত হলে প্রতিফলন কোণ কত হয়? দেখো ভালো করে এখানে প্রশ্নটা পড়ো। দর্পণের সঙ্গে 60 ডিগ্রি কোণে দর্পণে আপতিত হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে দর্পণ XY, আপতিত রশ্মি AO দর্পণের সঙ্গে 60 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে, মানে AOX এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি। এটা কি আপতন কোণ? নিশ্চয়ই না। আমরা জানি আপতন কোণ কাকে বলে? অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ করে তাকেই বলা হয় আপতন কোণ। তাহলে এক্ষেত্রে আপতন কোণ কিন্তু 90 - 60 মানে 30 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে প্রতিফলন কোণ কত হবে? 30 ডিগ্রি। বোঝা গেল? প্রতিফলন মূলত দুই ধরনের হয়, একটা নিয়মিত প্রতিফলন, একটা বিক্ষিপ্ত প্রতিফলন। যখন প্রতিফলক মসৃণ হয় তখন নিয়মিত প্রতিফলন ঘটে, আর যখন প্রতিফলক এবড়োখেবড়ো হয় তখন কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। কিন্তু খেয়াল করবে দুটো ক্ষেত্রেই কিন্তু প্রতিফলনের সূত্র মেনেই প্রতিফলন ঘটে। দেখো, নিয়মিত প্রতিফলন কাকে বলে? আমরা কি বলতে পারি? মসৃণ তলে যখন আলোক রশ্মিগুচ্ছ এসে পড়ে তখন সেই সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কিন্তু সমান্তরাল রূপেই কিন্তু নির্গত হয়, অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম মেনে একটা নির্দিষ্ট দিকে কিন্তু আলোক রশ্মিগুচ্ছ যায়। এই ধরনের প্রতিফলনকে বলা হয় নিয়মিত প্রতিফলন। আমরা আয়না, চকচকে স্টিলের থালা ইত্যাদিতে যে প্রতিফলন লক্ষ্য করি তা হলো নিয়মিত প্রতিফলন। আর অমসৃণ তলে আলোর যে প্রতিফলন হয় তাকে আমরা বলি বিক্ষিপ্ত প্রতিফলন। এক্ষেত্রে প্রতিফলক গাছপালা, মাটি, দেয়াল বা সিনেমার পর্দা হতে পারে। বোঝা গেল? এর পরের অংশ হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ ব্যাপারটা কি? দেখো, আমি বললাম যে কোন একটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো যখন যেতে যেতে অপর কোনো মাধ্যমের বিভেদ তলে এসে পড়ে তখন সেখানে 3 রকমের ঘটনা দেখতে পাওয়া যায়। প্রতিফলন, যা সম্পর্কে আমরা পড়লাম, প্রতিসরণ এবং শোষণ। এক্ষেত্রে আলোকরশ্মি বিভেদ তল থেকে দেখো দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে। এই দিক পরিবর্তনের ঘটনাটা 2 রকম হতে পারে। যখন লঘু থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করে তখন কিন্তু আলোকরশ্মি বিভেদ তল থেকে বেঁকে যায় কোন দিকে? অভিলম্বের দিকে। দেখো, অভিলম্বের দিকে বেঁকে এসেছে, যাওয়ার কথা ছিল এইদিকে, কিন্তু অভিলম্বের দিকে বেঁকে এসেছে। আবার যখন ঘন থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি পড়ে তখন কিন্তু বিভেদ তল থেকে প্রতিসৃত রশ্মি বেঁকে যায়, এক্ষেত্রে অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এক্ষেত্রে আপতন কোণ I, প্রতিসরণ কোণ যদি R হয় তাহলে I > R। আর এক্ষেত্রে যখন ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ ঘটছে তখন কিন্তু দেখো প্রতিসরণ কোণটা বড়, অর্থাৎ এখানে R > I। প্রতিসরণের সংজ্ঞা বা কাকে বলে আমরা কিভাবে লিখতে পারি? দেখো, আলোকরশ্মি একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অপর কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হলে আলোকরশ্মির কিছু অংশ কি করে? দিক পরিবর্তন করে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে।
একেই বলা হয় কি প্রতিসরণ। প্রতিফলনের মতো প্রতিসরণের আমরা দুটো সূত্র পাই। কি কি? 1 নম্বর সূত্র হলো, 1 নম্বর সূত্র একেবারে প্রতিফলনের সূত্রের মতোই। আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। আর দ্বিতীয় সূত্রটা একটু আলাদা। দেখো, দুটো নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। সাইন ব্যাপারটার সঙ্গে তোমরা এখন পরিচিত নও, এটা ত্রিকোণমিতিতে আমরা ক্লাস 10-এ পাবো। এইটুকু জেনে রাখো, সাইন হচ্ছে একটা কোণানুপাত। কোন সমকোণী ত্রিভুজে লম্ব এবং অতিভুজের অনুপাতকেই বলা হয় সাইন। তাহলে এই যে আমরা দেখো, এটাকে গাণিতিক ভাবে লিখতে পারি sin i বাই sin r ইকুয়াল টু মিউ। এটা একটা গ্রিক লেটার মিউ, একে বলা হয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে এই পর্যন্ত পড়ার পর আমরা আজকের মতো এইটুকুই এখানেই শেষ করলাম। পরের দিন আমরা কিন্তু আরো কিছু জিনিস সম্পর্কে জানবো। তৃতীয় অংশে কি কি? প্রতিবিম্ব কাকে বলে, বর্ণালী কাকে বলে, অদৃশ্য আলোর বিভিন্ন ক্ষতিকারক প্রভাব এবং জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় আলোর ভূমিকা। ধন্যবাদ।